কয়েক ঘন্টা আগে ফেসবুকের একটা স্টেটাসে সেখানে দেখলাম যে একজন পোস্টদাতা উনি পাকিস্তান এবং ভারতের মধ্যে আবারও যুদ্ধ আসন্ন কিনা এ বিষয়ে উনি কিছুটা আলোকপাত করছেন, অনেকটা ভবিষ্যৎবাণী করার মতো যে বর্তমানে যে পরিস্থিতি আছে পাকিস্তান উঠে পড়ে লাগছে অ্যাট এনি কস্ট একটা যুদ্ধ লাগানোর জন্য এই যে ভারতের সাথে, এবং সেটা তার খুব জরুরি দরকারও তাদের টিকে থাকার স্বার্থে। তো এই পোস্টদাতার বিষয়টা আমার খুব ভালো লাগলো। অতএব এই ভারত পাকিস্তানের এই যুদ্ধের এই বিষয়গুলো এত আমি মাথাটা ঘামাই না সাধারণত, তারপরে বিষয়বস্তু যেহেতু ভালো লাগলো অতএব এই হেতু এর উপরে তো একটা ভিডিওর অবতারণা করা যায়, আমার যেহেতু কন্টেন্ট দরকার। তবে অবশ্যই সেই পোস্টদাতা যেহেতু কয়েক ঘন্টা আগে তার ওই লেখাটা আমি পড়ছি, অতএব তার নামটা এখানে বলা উচিত, কারণ এই চিন্তা যেহেতু আমার না, অর্থাৎ এই সব চিন্তা তো আর আমি করি না, আমার থেকে বেশি চিন্তা অনেকেই করে, তাই না? আমার যা চিন্তা সেগুলো নিয়ে তো ভিডিও করিই। অন্যের কোনো চিন্তার বিষয় যদি আমার কৌতূহলের উদ্রেক ঘটায় সেটা নিয়ে ভিডিও করতে অসুবিধা কোথায়? তবে অবশ্যই ভদ্রতার খাতিরে এবং সততার স্বার্থে সূত্র উল্লেখ করা উচিত না, যতটা আমার মনে পড়ে। লেখিকা মানে লেখক, হ্যাঁ লেখিকাই তো, দীপান্বিতা কর মনে হয় তার নাম, অর্থাৎ লেখিকা মানে স্ত্রীলিঙ্গ, রাইট, ফিমেল জেন্ডার। তো যাই হোক, তার যে লেখার মধ্যে যথেষ্ট যুক্তি ছিল, এবং আমার কাছে মনে হলো যে হ্যাঁ তার লেখার মধ্যে যুক্তি আছে, অতএব এটা নিয়ে ভিডিও করা যেতে পারে। তো আসল প্রসঙ্গে আসা যাক যে আদতেই পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধের কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা। ভারতের তরফ থেকে হয় নাই, বাট পাকিস্তানের তরফ থেকে কিন্তু হয়ে গেছে। ভারত এখন ওই মনে করেন যে আমেরিকা ইসরায়েল বনাম ইরানের যুদ্ধের ডামাডলে কখনো সুবিধাজনক পরিস্থিতিতে থাকে, আবার কখনো অসুবিধাজনক পরিস্থিতিতে থাকে, মানে দোদুল্যমান অবস্থায় থাকে। বাট পাকিস্তান তো মোটামুটি ধরাশায়ী হয়ে গেছে, তাই না? তাদের তেল নাই, তাদের দেশে মোটামুটি একটা ভারী ভজকট। আবার ওদিকে শুনলাম যে ইউনাইটেড আরব আমিরাত, তারা মনে হয় যে $3.5 বিলিয়ন ধার দিছিল পাকিস্তানকে, তারা নাকি চেয়ে বসছে। কী কারণে চেয়ে বসছে কে জানে। আবার এদিকে সৌদি আরব নাকি $6 থেকে $7 বিলিয়ন ধার দিছিল, সেটাও তারা চেয়ে বসছে, এবং এটা নাকি অতি সত্বর পেমেন্ট করতে হবে। এটা কি মামাবাড়ির আবদার নাকি? তারা ধার দিল, এখন যে ধার নিল তার ক্ষমতাও তো দেখতে হবে, শোধ দেওয়ার ক্ষমতা আছে কি না। এখন ওই পাকিস্তানের তো বৈদেশিক মুদ্রার রিজার্ভ তো মনে হয় যে একেবারেই শূন্য বলা যায়। তো এই মোমেন্টে এটা কোন ধরনের কথা? মুসলিম না ভাই? তো সৌদি আরব আমিরাতের কি টাকার অভাব পড়ে গেছে যে এখন পাকিস্তান থেকে তাদের টাকা মানে উসুল করতে হবে? এটা কোন ধরনের কথা? আরে বিপদে বন্ধু তো সবাই, মানে আসল বন্ধু, তাই না? তো আরব দেশের লোকদের যে কোনো মায়া মহব্বত কোনো কিছু নাই, এটা বোঝা যায় এখন এই পাকিস্তানের সাথে তাদের আচরণের মধ্য দিয়ে। এরপরও অবশ্য আমার বারবার বলতে হয়, এই রেফারেন্সগুলো দিয়ে বাংলাদেশের মুমিন মুসলমানদের কথা বলতে হয়, তাই না? তো এ থেকে বাংলাদেশের মুমিন মুসলমানরা কি কিছু মানে শিক্ষা লাভ করতে পারে? যেখানে পাকিস্তানের সহযোগিতা এই আরব দেশগুলো ব্যাপকভাবেই নেয়, কারণ তাদের দেশে কিন্তু এই পাকিস্তানের সৈন্য অনেক ডিপ্লয়মেন্ট থাকে তাদের নিরাপত্তার স্বার্থে। বাংলাদেশের সৈন্যবাহিনী তো আর থাকে না। তো সেই পাকিস্তানকে তারা কিন্তু কোনো ছাড় দিচ্ছে না, এবং পাকিস্তান একটা দেউলিয়া রাষ্ট্র, ভিখারির দেশ, তাই না? এটা তো সবাই জানে এখন, এটা তো আর কোনো মিথ্যে কথা না। কিন্তু তারপরও একটু সময় দিচ্ছে না। মানে প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আরব আমিরাত আর সৌদি আরব এত খ্যাপলো কেন? এবং বস্তুত এই যে টাকা ফেরত চাচ্ছে না, এটা থেকে রেহাইবার জন্য এই পাকিস্তানের একটা অজুহাত দরকার, মানে এমন একটা ঘটনার দরকার যাতে করে এই দেনাটা শোধ করতে গড়িমসি করা যায়। এবং সেই জন্যই বস্তুত ভারতের সাথে যুদ্ধ দরকার, যে যুদ্ধে লিপ্ত হয়ে গেলে পরে বলবে আমরা তো যুদ্ধে লিপ্ত, এখন কিভাবে টাকা দিব, এই আর কি। তো ঘটনার সূত্রপাত কীভাবে? ঘটনার সূত্রপাত হচ্ছে সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা চুক্তি হয়েছিল গত বছর 2025 সালে। সেই চুক্তিটা ছিল মনে হয় যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, মিলিটারি পার্টনারশিপ। সেটা সবাই জানে যে ওই সৌদি আরবের উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে পাকিস্তান তার উপরে আক্রমণ হিসেবে ধরে নিবে, এবং অতএব
পাকিস্তান সৌদি আরবের পক্ষ হয়ে যুদ্ধ করবে অ্যান্ড ভাইস ভার্সা। এটা অনেকটা কিন্তু যে ন্যাটোর যে চার্টার আছে তার 5 নম্বরের মতো ন্যাটোভুক্ত দেশেরও কিন্তু এই ধরনের একটা চার্টারের একটা ধারা আছে এবং সেটা বিখ্যাত 5 নম্বর ধারা, সবাই জানেন। তো সেই ধারায় বলা আছে ন্যাটোভুক্ত কোনো দেশের উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে ন্যাটোর সমস্ত দেশ মনে করবে তাদের উপরে আক্রমণ হয়েছে এবং সবাই মিলে সেটাকে প্রতিহত করবে। এবং তাদের অনুসরণ করেই মনে হয় যে এই সৌদি আরব আর পাকিস্তান এই কাজটা করছিল, এই চুক্তি করছিল। বাট যখন সত্যিকার অর্থে সৌদি আরবের সময় আসলো এবং একই সঙ্গে পাকিস্তানের পক্ষে পরীক্ষা দেওয়ার সুযোগ আসলো, তখন কিন্তু পাকিস্তান আর সৌদি আরবের পাশে দাঁড়ায় না। যেমন এই যে এই ইরান বনাম যে এই ইসরায়েল আমেরিকার যে যুদ্ধের মধ্যে, তাই না, এখানে তো ওই ইরান তো অনেকগুলো মিসাইল মেরে দিয়েছে ওই সৌদি আরবের উপরে। এমনকি আরামকোর যে তেলের ঘাঁটি মাটি সেখানেও মিসাইল মারছে, আগুন জ্বলছে দাউ দাউ করে। তাহলে এটা ইরান আক্রমণ করলো না, তাহলে এখন পাকিস্তানের কি করা উচিত? সাথে সাথে ইরানকে আক্রমণ করা উচিত না? পাকিস্তান কিন্তু সেই কাজটা করেনি। সৌদি আরব স্বাভাবিকভাবে খেপে যাবে এবং এখানে যে যত কথাই বলুক না কেন, ওই যে আমরা শুনি গোপনে গোপনে নাকি ওই সৌদি আরবের যে সালমান সে নাকি আমেরিকা আর ইসরায়েলকে বলছে যে কোনো মূল্যে ইরানকে মাটির সাথে মিশিয়ে দাও, এবং সেটাই তো হওয়ার কথা, কারণ এই ইরান হলো শিয়া আর সৌদি আরব হলো সুন্নি, রাইট? দুনিয়াতে তেল এবং জল এই দুইটা যদি মিশ খায়ও, শিয়া আর সুন্নি কোনোদিন মিল খাবে না। এরা কিন্তু একে অন্যকে কাফির মুনাফিক মনে করে এবং সেই হেতু উভয়ের কাছেই উভয়ে কিন্তু ওই মৃত্যুদণ্ডযোগ্য প্রাপ্ত শাস্তির মানে প্রাপ্যতা হয়ে গেছে। অর্থাৎ সৌদি আরবের কাছে ইরানিদের শাস্তি হলো কল্লা ফেলে দেওয়া, আবার ইরানিদের কাছে সৌদি আরবের সুন্নিদের শাস্তি হলো কল্লা ফেলে দেওয়া। অর্থাৎ এরা কোনো দিন মিলমিশ হবে না। আর ওদিকে ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় আর যেভাবে তারা ওই যে মিসাইল টিজাইল বানাচ্ছিল, তাতে করে সৌদি আরব তো যথেষ্ট শঙ্কিত হতেই পারে। না জানি কখন আবার ওই সৌদি আরবকে মাটির সাথে মিশায় দেয়, তাই না? তো এই হেতু সৌদি আরব তো অবশ্যই চাইবে না যে ইরান মাথা ঝাড়া দিয়ে উঠুক এবং বিশাল শক্তিশালী হোক। এত কিছুর পরেও বাংলাদেশের মুমিন মুসলমানরা কি বোঝে না যে তারা তো সুন্নি মুসলমান, তাদের তো ওই সৌদি আরবের পক্ষেই থাকা উচিত? তাহলে তারা এই ইরানের পক্ষে এত লাফালাফি করছে কেন? এবং এই যে লাফালাফি করছে এর ফলাফল কত ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশের মুমিন মুসলমানরা কি এটা জানে? এরা তো তেল গ্যাস ইত্যাদির জন্য সৌদি আরব সহ মিডল ইস্টের অন্যান্য দেশের উপরে একেবারে 100% নির্ভরশীল। যদি সেটা হয় তাহলে এই বাংলাদেশের মুমিন মুসলমানদের ইরানের পক্ষে এত মাতামাতি লাফালাফির কারণে 2 দিন পরে মিডল ইস্টের এই দেশগুলো যদি এই বাংলাদেশের ওপরে একটা ঝামেলা তৈরি করে দেয়, তোদের দেবো না, যা টাকা টুকা দিলেও দেবো না, তখন বাংলাদেশ কোথায় যাবে? এমনিতেই কিন্তু বিপদে আছে, কঠিন বিপদে আছে নাকি। তো যাই হোক, পাকিস্তান তো ওই সৌদি আরবের জন্য ইরানের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করলো না, এই জন্যে তারা পাকিস্তানের কাছে যে টাকা পয়সা ধার দিয়েছিল এটা নাইলে ফেরত চাইতে পারে। তো আরব আমিরাত কেন চাচ্ছে? আরব আমিরাত চাচ্ছে তার কারণ হচ্ছে সৌদি আরব আর আরব আমিরাত একেবারে জানি দোস্ত না। সৌদি আরব আমিরাতকে বলছে এই তোমরাও চাও, ব্যাস তারাও চাচ্ছে। তো এখন এ ধরনের একটা পরিস্থিতিতে পাকিস্তান তো একেবারে কি ফাটাবাসে আটকে গেছে না, পুরা তাদের বিসি আটকে গেছে কোথাও ফাটাবাসে। তো এখান থেকে বের হতে গেলে একটা ঝামেলা করতে হবে না? তবে পাকিস্তান কিন্তু কিছুদিন আগে একটা অভিনয় করছিল, আপনারা যদি মনে করেন, আমেরিকা ইসরায়েলের মধ্যে যুদ্ধর মধ্যে কিন্তু কথা নাই বার্তা নাই, এই পাকিস্তান কিন্তু ওই যে আফগানিস্তানের উপরে বোমা মারামারি শুরু করছিল, তাই না? কেন করেছিল জানেন? সেটা হলো যে সৌদি আরবকে দেখানোর জন্যে যে দেখো আমরা তোমাদের কীভাবে সাহায্য করতে পারি, আমরা তো নিজেরাই যুদ্ধের মধ্যে আছি, অর্থাৎ এই মোমেন্টে কীভাবে তোমাদের সাথে আমরা মানে তোমাদের পক্ষ হয়ে ইরানের সাথে যুদ্ধ করতে পারি। আবার এদিকে ইরান হুমকি দিয়েছে আমাদের উপরে যদি কোনো হামলা হয় তোমাদের এই পাকিস্তানকে একেবারে মাটির সাথে শুইয়ে দেওয়া হবে। আবার ওদিকে এই পাকিস্তানের কাছে তো এই চায়না ব্যাপকভাবে টাকা পয়সা ধার দিয়েছে না। চায়নার তেলের একটা অন্যতম উৎস হলো ইরান, তাই না? তো ইরানের তেল সরবরাহ বন্ধ করার জন্যই তো যুদ্ধের এত আয়োজন, মানে অন্যতম একটা কারণ। তো চায়না তো বিপদের মধ্যে আছে, চায়নাও তো চায় যে ইরানের পক্ষে গিয়ে যেন পাকিস্তান যুদ্ধ শুরু করে, তাই না?
ইরানের পক্ষে অর্থাৎ ওই আমেরিকা ইসরায়েলের এগেনস্টে জানি পাকিস্তান যুদ্ধ করে, আর সৌদি আরব চায় তার পক্ষ হয়ে যেন ইরানের এগেনস্টে যুদ্ধ করে। কি একটা মহা ফাটাবাসের মধ্যে আছে না? তো এতগুলো ফাটাবাসের মধ্যে যদি থাকে, তাহলে পাকিস্তানের যে শাহবাজ শরীফ বা তাদের যে আসিম মুনির, তারা বড়ই কঠিন অবস্থার মধ্যে আছে না। এবং এই যে সৌদি আরবের পক্ষ হয়ে পাকিস্তান যে যুদ্ধ করছে না, এর জন্য কিন্তু আমেরিকাও ক্ষিপ্ত। ওই যে কিছুদিন আগে এদের আসিম মুনির মানে সেনাবাহিনী প্রধানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কত ওই ডিনার করলো না। তো এখন পাকিস্তান যদি এদিক দিয়ে স্থল বাহিনী দিয়ে এই ইরান আক্রমণ করতো, তাহলে এতদিন এই আমেরিকার অনেক সুবিধা হতো না। তো আমেরিকাও তো এদিক দিয়ে আবার খেপে গেল যে বেড়া, তোদের বিপদে আমরা কত সাহায্য সহযোগিতা করি, আর আজকে আমাদের দরকারে তোরা কাছে বাড়ে ভিড়লি না। তো এখন চতুর্দিক দিয়ে একটা ফাটাফাটের মধ্যে আছে বুঝছেন এই পাকিস্তান। তো এখন এর থেকে উদ্ধার পেতে গেলে কী করতে হবে? এমন একটা ঘটনা ঘটাতে হবে যে ঘটনার প্রেক্ষিতে সবাইকে বলা যায় যে ভাই আমি তো নিজেই বিপদে। তাহলে কী করতে হবে? এই ভারতের সাথে একটা গণ্ডগোল গ্যাঞ্জাম পাকাও। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে দেখবেন যে এই খুব শীঘ্রই হয়তো পাকিস্তানের মধ্যে অভ্যন্তরে বেলুচিস্তান কোনো জায়গায় হয়তো এই সেনাবাহিনী, এই পাকিস্তানের সেনাবাহিনী কোনো ওই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটার দোষ হয়তো ভারতের ওপরে চাপাবে, এবং অতঃপর দেখবেন যে ভারতের উপরে আক্রমণ করে বসছে। এদিকে এবার ভারত বলছে সাবধান, এই ধরনের উদ্ধত্ত দেখাইও না, তাহলে কিন্তু পাকিস্তানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এখন বলেন তো এই পাকিস্তান রাষ্ট্রটা কোন দিকে যাবে? এবং এইটা দেখে বাংলাদেশের মানুষ এখন কি করবে? তারা কি কচু গাছে এখন মানে গলায় দড়ি দিবে? বলেন, পেয়ারে পাকিস্তান সে যে এমন কঠিন বিপদের মধ্যে আছে, এটা কি বাংলাদেশ জানে? এই বাংলাদেশের মানুষ আপনারা দেখেন না কত শান্তিতে আছেন, তাই না? এবং বাংলাদেশের সরকারও তো এত সব ঝামেলার মধ্যে নেই। এই যে পাকিস্তানের শাহবাজ শরীফ আর ওদের সেনাবাহিনী প্রধান কী ফাটাফাটের মধ্যে আছে, এটা চিন্তা করে দেখেন না। সেইখানে যদি বাংলাদেশের সরকারের পজিশন চিন্তা করা হয়, তারা তো কোনো ভাটাভাসেই নেই, কি আছে? মানে কোনো চিন্তাই নেই। হ্যাঁ, তেল গ্যাস পাওয়া যাচ্ছে না, একটু অভাব টভাব আছে, ওই পর্যন্তই। কিন্তু অন্তত 2-4 তরফে যুদ্ধ করার কোনো বিষয় টিষয় নেই তো, তাই না? ধন্যবাদ।